নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। আর আজকে যে টপিক হচ্ছে রিসেন্টলি বর্তমানে বাংলায় কিন্তু বাংলায় বলতে বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ, সেখানে কিন্তু ছাত্ররা বিপুল একটা বিশাল আন্দোলন শুরু করেছে। কি নিয়ে? সেটা কি? তাদের কোটা আন্দোলন। দেখো, রিজার্ভেশন আমাদের কি দেখো প্রায় প্রতিটি দেশে, আমাদের ইন্ডিয়াতেও কিন্তু, ভারতবর্ষেও কিন্তু রিজার্ভেশন সিস্টেম রয়েছে, যেমন এসসি এসটি ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এরকম টাইপের কিন্তু আলাদা আলাদা রিজার্ভেশন থাকে আমাদের। তবে সেটা কি থাকে, সমস্ত কিছু নিয়ে 50%-এর নিচে থাকে। কিন্তু বাংলাদেশে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের যে কোটা পরিস্থিতি, সেটা কিন্তু তাদের 56% কোটা পরিস্থিতি থাকে, রিজার্ভেশন প্রসেস থাকে যে কোনো চাকরির ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে। বিশেষ করে চাকরির ক্ষেত্রের কথাই বলা হচ্ছে। তো সেখানে কিন্তু প্রায় 56% কভার করে এই কোটা, যার মধ্যে মুক্তিযোদ্ধার যারা ছিলেন আগে বাংলাদেশে, যখন 71-এর যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সেই সময় যে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল, তাদের যে প্রাণ ত্যাগ যারা করেছিলেন এবং যারা মুক্তিযোদ্ধা হিসাবে ছিলেন, এবং তাদের যে পরবর্তী জেনারেশন, তার পুত্র এবং তার নাতিরাও কিন্তু সেই কোটার আওতায় পড়ে। এবং সেখানে কিন্তু তাদেরকে 30% কোটা দেওয়া হয়। এছাড়াও থাকে মহিলাদের জন্য 10%, এছাড়াও জেলা ভিত্তিক 10% থাকে, এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মাইনরিটি, এদের জন্য কিন্তু আলাদা আলাদা পার্সেন্টেজ থাকে। তো টোটাল 56% সেখানে কোটা থাকে। তো সেখানে এখন বর্তমানে যে আন্দোলন হচ্ছে, সেটা কি? কোটাকে সংস্কারের জন্য আন্দোলন। ছাত্ররা কিন্তু কখনোই বলছে না যে কোটাকে নির্মূল করে দেওয়ার জন্য। তো কোটাকে সংস্কারের জন্য কিন্তু এই আন্দোলন কথা বলা হচ্ছে। এখানে বিভিন্ন সরকার পক্ষের আলাদা বক্তব্য রয়েছে, ছাত্রদের পক্ষে আলাদা বক্তব্য রয়েছে। যদিও এখানে যে জেনোসাইডের সেখানে যে সরকারি পাবলিক প্রপার্টি কিন্তু ধ্বংসের কথা উঠে আসছে, এটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। ছাত্রদের বলবো, হ্যাঁ অবশ্যই আন্দোলন করবে, যেহেতু গণতান্ত্রিক দেশে থাকছো, অবশ্যই তোমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে। এবং যেটা তোমাদের মনে হবে যে এটা বর্তমানে প্রয়োজন নেই, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন সরকারকে করতে হবে। এবং সরকারও তাদের উচিত যে তারা যেন অ্যাগ্রেসিভ না হয়ে তাদের সাথেও শান্ত একটা বৈঠকে বসে এবং বোঝাপড়ার মাধ্যমে সলিউশন করে সমস্ত প্রবলেমকে। এখানে দেখা গেছে প্রায় 39 জন ছাত্র, আর কি ব্যক্তি বললে ভুল হবে, 39 জন ছাত্র যারা কিনা এই আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে আহত হয়েছেন। এবং দেখা গেছে যারা বলছে যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনের নেতারা, তারাও কিন্তু এই যুদ্ধে, এই যে প্রোটেস্টের বিরুদ্ধে, তারাও কিন্তু পুলিশের সাথে হাত মিলিয়ে প্রোটেস্ট কে দমন করার চেষ্টা করছে। তো এটা কোনোভাবে কিন্তু গ্রাহ্য না। একটা দেশের প্রশাসনের নেতারা কেন এতে আসবে? তারা আলোচনার মাধ্যমে সলিউশন করার চেষ্টা করবে। আর পুলিশরা অবশ্যই সেটাকে সলিউশন করবে। প্রথমে জল কামান ব্যবহার করতে পারতো, লাঠিচার্জ করতে পারতো, টিয়ার গ্যাস আছে সেটা ব্যবহার করতে পারতো, কিন্তু গুলি মারা, ফায়ার করা, এটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয়। কেননা ছাত্ররা তো সেই দেশের সন্ত্রাসবাদী নয়। হ্যাঁ, ছাত্রদেরকেও বলবো যে তোমরা যদি এরকম এই যে ছবিতে দেখছো যে ফায়ার জ্বলছে, এইসবের সাথে যদি যুক্ত থাকো, তবে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য নয়। অবশ্যই শান্ত আন্দোলনের মাধ্যমে কিন্তু সলিউশন হওয়া সম্ভব। তবে অবশ্যই যে গুলি করে যারা প্রাণ হারিয়েছেন, যারা, সেটা কিন্তু অবশ্যই ঘৃণ্যকর। তারা অবশ্যই ফিরে আসবেন না, তাদের আত্মার শান্তি অবশ্যই কামনা করছে। কিন্তু এখানে ভাবার বিষয় রয়েছে। তো সেটাই বিষয় নিয়ে আজকের টপিক, যে বাংলাদেশ হ্যাজ erupted over job reservation for the children of freedom fighters. Here's what you need to know. এখানে বলছে যে কি জানা যায়, যে ফ্রিডম ফাইটার্সরা ছিল সেখানকার বাংলাদেশ যে 71 সালে স্বাধীন হয়েছিল। অবশ্যই সেই বাংলাদেশ স্বাধীনতার পেছনে কিন্তু ভারতের হাত রয়েছিল। এবং যে বাংলাদেশ যে প্রথমে কি ছিল, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো এবং পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হতো। সেখানে পাকিস্তান কিন্তু সেখানে বাংলাদেশের ভাষার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে লড়াইয়ের মাধ্যমে, মুক্তি আন্দোলনের মাধ্যমে সেখানে কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীন করে। এবং সেখানে আমাদের ভারতবর্ষের যে সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করে এবং বাংলাদেশ নামে আলাদা দেশকে স্বীকৃতি দেওয়া হয় এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই করেছিলেন এবং তার মেয়ে কিন্তু বর্তমানে শেখ হাসিনা, তিনি কিন্তু বেগম শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বর্তমানে প্রধানমন্ত্রী। কিন্তু তার উপরে অনেকের ক্ষোভ রয়েছে। এখানে কিন্তু অনেকটা বাস্তবতা উঠে আসছে। দেখো, 2018 সালে এটা নিয়ে আন্দোলন হয়েছিল এর পূর্বে, কিন্তু সেই সময় কিন্তু শেখ হাসিনা কিন্তু এটাকে পুরোপুরি তুলে দিয়েছিলেন।
যে হ্যাঁ কোটা আন্দোলন, কোটা পুরোপুরি নির্মূল করে দেওয়া হচ্ছে, যেরকম নর্মাল এক্সাম হচ্ছে এবং মেধার ভিত্তিতে যে যারা সিলেক্ট হবে তারাই এই সরকারি এক্সাম এবং সরকারি যে প্রতিষ্ঠানে তারাই নিয়োগ হবে। তো যথারীতি চলছিল 2018 পরে 2024 সাল পর্যন্ত, কিন্তু বর্তমানে সেখানকার যে উচ্চ আদালত তারা রায় দিয়েছেন যে না, এটা সংবিধান বহির্ভূত, কোটাকে নিয়ে আসতেই হবে। এখানেই হচ্ছে যত প্রবলেম, যেখানে থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রথম শুরু হলো আন্দোলন, যে তারা কোনোভাবেই মানতে পারছে না এই যে 30% মুক্তিযোদ্ধা, তারা বলছে কেন সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিল অবশ্যই মুক্তিযোদ্ধাদের তারা সম্মান করেন, কিন্তু তাদের পুত্ররা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন তাদের যে নাতি পুতি তারাও কেন হে মুক্তিযোদ্ধার কোটা পাবেন, এটাই তাদের প্রশ্ন। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে তারা দাবি করছেন, যেখানে তারা মহিলাদের যে 10%, জেলার 10% এবং অন্যান্য যে 6%, তারা কিন্তু এটাকে স্বীকার করছেন যে হ্যাঁ এটা থাকতে পারে। তবে তারা কিন্তু বলছে না পুরোপুরি নির্মূল করতে, তারা বলছে সংস্কার করতে। এখানে দেখলে দেখা যায় যে সেই সময় শেখ হাসিনা তুলে দিলেও বর্তমানে কিন্তু উচ্চ আদালত এটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার কথা বলছে, সেটা চিন্তার বিষয়। এখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সেভাবে কিন্তু এখানে যুক্ত নন, তবে সেখানকার প্রশাসনের উচিত এটাকে আলোচনার মাধ্যমে ছাত্রদের নিয়ে বসা এবং আলোচনার মাধ্যমে সলিউশন করা, নাকি ফায়ার করে ছাত্রদের প্রাণ ত্যাগ, ছাত্রদেরকে হত্যা করা। ঠিক আছে, তো এরকমই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো এই 18ই জুলাই এই ইনসিডেন্ট ঘটেছে বাংলাদেশে, এবং সেখানে যে বার্নিং ভেহিকল, গাড়ি ঘোড়াতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেটা আমি তোমাদের পূর্বে বললাম যে ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যেন এরকম ইনসিডেন্ট করবে না। দেখো অ্যাগ্রেসিভ ভূমিকা নিলে পরে তখন কিন্তু বিরোধীরাও, বিরোধী বলতে সরকার পক্ষের প্রশাসনরা, তারা কি করবে, এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর কেউই চাইবে না যে কারো প্রাণ যাক। প্রাণ গেলে কি হবে, পরবর্তীতে তো প্রাণটা চলেই গেল, তাই না? সেটা তো আর ফিরে আসবে না, তোমাদেরও বোঝা উচিত। তো আমার তোমাদের কাছে, তোমাদের বাংলাদেশি ভাই বোনদের কাছে এটাই আমার বলার থাকবে যে তোমরা আন্দোলন করো, অবশ্যই আন্দোলন করবে, আন্দোলনকে আমরাও সাপোর্ট করি, কিন্তু সেটা শান্তি আন্দোলন, মানে কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয়, কারো যেন কোনো ক্ষতি না হয়, সেরকম করে যেন আন্দোলনটা চলে। এবং অবশ্যই যদি সেইভাবে আন্দোলন করতে থাকো, অবশ্যই সেটা কিন্তু পরবর্তীতে সলভ হবে। সলভ হবে না এমন না, হ্যাঁ অবশ্যই সরকার পক্ষে যদি দোষ থাকে তাহলে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, সরকারকেও ভাবতে হবে যে এটা নিয়ে যে কে ফায়ার করেছে, এবং পরবর্তীতে কিন্তু এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবং বলবো যে যে সেই যে সরকারের যে ছাত্রলীগের যে সমর্থকরা, তারা যেন তাদের সরকারের বলা উচিত এই ছাত্রলীগের যে সমর্থকরা তারা যেন সেই আন্দোলনের পুলিশদের সাথে কেন কোনো সহযোগিতা না করে, এটাও কিন্তু ভাবার বিষয়। তারা কেন করবে, এখানে প্রশাসনের ব্যাপার, প্রশাসন বুঝুক, তাই কি না? তারা করছে তার মানে কি সরকার অ্যাক্টিভ ভাবে যুক্ত রয়েছে এই আন্দোলনের বিরোধিতায়, বিরোধী আন্দোলনকে তারা সহ্য করতে পারছে না, এটাই তো বোঝাচ্ছে। তো সরকারকে এই সব ব্যাপারে কিন্তু অবগত হতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের। তো এখানে দেখো যে কোটার রয়েছে, সেটা কত পার্সেন্ট কোটা রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো কালার বেস দেওয়া আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ সেটা কিন্তু বাংলাদেশে 1% রয়েছে, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আমরা বলি তাদের জন্য, আমাদের দেশেও রয়েছে, তো সেখানে বাংলাদেশে কিন্তু 1% রয়েছে। মহিলাদের জন্য রয়েছে 10%, এথনিক মাইনরিটিস, যারা মাইনরিটি সেই দেশে আর কি সংখ্যা লঘু সম্প্রদায় রয়েছে, তাদের জন্য রয়েছে 5%, মানে সেখানে যারা হিন্দু রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, তারা সংখ্যালঘু সেই দেশের, তাদের জন্য 5% কিন্তু রিজার্ভেশন রয়েছে। আর রয়েছে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট, যারা পিছিয়ে পড়া রাজ্য রয়েছে, তাদের জন্য 10% রয়েছে। এবং ফ্রিডম ফাইটার্স চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, তাদের জন্য রয়েছে 30%। এই যে 30% নিয়েই কিন্তু যত সমস্যা, তারা 30%কে মানতে চাইছে না। হ্যাঁ, এখানে কিন্তু একটা সলিউশনে আসা যেতে পারে, সরকারকে আসা কেন না, দেখো মুক্তিযোদ্ধারা তারাও দেশের জন্য লড়েছে, অবশ্যই যা 30% যদি পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে থেকেও কিন্তু একটা আন্দোলন আসবে, তারাও কিন্তু সন্তুষ্ট থাকবে না সরকারের পক্ষে। এখানে পলিটিক্স ব্যাপার চলে আসছে অনেকটাই। এবং তোমার যারা আন্দোলন করছে সেখানেও হয়তো দেখা যাবে যে বিরোধী পার্টি যারা রয়েছে বিএনপি, তারাও সমর্থন হয়তো করছে সেই আন্দোলনকে, আর তাদের উস্কানিও থাকতে পারে। তাই আমাদের ছাত্র ভাই বোনেদের বলবো, তোমরা সেরকম অ্যাগ্রেসিভ না গিয়ে তোমরা আন্দোলন করো, আন্দোলনটা সুষ্ঠুভাবে করার চেষ্টা করো বা আন্দোলনটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করো। অ্যাগ্রেসিভ হলে কি হবে, তোমাদের ভাই বোন, তোমাদের বন্ধু বান্ধবদের এরকম
হওয়াটা, কেননা দেখো প্রশাসনের উপরে গিয়ে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, ওটা অতটা ইজি নয়। তাহলে কি তোমাদের দীর্ঘদিন আন্দোলন করতেই হবে সে তাদের কাছে পৌঁছানোর জন্য, ঠিক আছে? তো আন্দোলনকে এমন ভাবেই করো যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়, ঠিক আছে? পাবলিক প্রপার্টি সেটা তোমাদেরও প্রপার্টি, পাবলিক প্রপার্টি সরকার নিজের থেকে আসে না, সেটা সাধারণ মানুষের থেকেই কিন্তু তার ট্যাক্সের মাধ্যমে নিয়ে সেটা কিন্তু পাবলিক প্রপার্টি হয়। তা পাবলিক প্রপার্টি কে ধ্বংস করা মানে কি তোমার প্রপার্টিকে তুমি ধ্বংস করছো। তো এটাই আমি বলতে চাই, বা 44% যেটা রয়েছে সেটা কিন্তু বেস্ট অফ মেরিটে মেধার ভিত্তিতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান যারা বলছে যে 44% প্লাস 30% এটা পুরোটাই মেধার ভিত্তিতে হোক, আর বাকি যে 5 আর 1% রয়েছে, তো সেগুলো 26% সেটা তারা মানতে রাজি রয়েছে। তো এটাই হচ্ছে কথা। সেখানে বর্তমানে মোবাইল এবং সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। স্কুল এবং ইউনিভার্সিটিকে ক্লোজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করা রয়েছে, মোতায়েন করা রয়েছে, যতক্ষণ না এই উত্তেজনামূলক পরিস্থিতিকে শান্ত করা যায়। প্রশাসনের উদ্দেশ্যে আমার বক্তব্য এটাই থাকবে, উত্তেজনা পরিস্থিতিকে শান্ত করার জন্য আপনাদের উত্তেজিত হলে চলবে না। আপনি ফায়ার করে দিলেন, একজন নিরস্ত্র একজন ছাত্র সে দাঁড়িয়ে রয়েছে হাত খুলে, তার মাথায় কি বুদ্ধি রয়েছে যে ফায়ার করলো? তার বোঝা উচিত যে নিরস্ত্র একজন ব্যক্তিকে গুলি করে সে কি পাচ্ছে, যে না সন্ত্রাসবাদী, দেশের ভিতরে সন্ত্রাসবাদী ঢুকে গেছে, বন্দুক নিয়ে তো আপনাদের আঘাত করেছে, ঠিক আছে, পাথর ঢিলিয়েছে, লাঠি নিয়ে বেরিয়েছে, চিহ্নিত করুন, গ্রেপ্তার করুন, থানায় নিয়ে যান। গুলি করা, ফায়ার করা, কোনোটা একটা জীবন চলে যাওয়া মানে ওটা কোনোটাই কি হবে, এতে বিপরীত হচ্ছে, আরো ফার্স্ট প্রোটেস্ট হচ্ছে। প্রবলেমের সলিউশন করতে হবে, প্রবলেমকে বাড়ানো যাবে না। প্রশাসনের উদ্দেশ্যে এটাই আমার আবেদন। উইথ হিউম্যান রাইটস গ্রুপস অ্যাকিউজিং অথরিটিসকে অ্যাকিউজ করছে ইউজিং আনলফুল ফোর্স এগেইনস্ট প্রোটেস্টারদের বিরুদ্ধে যে আনলফুল বেআইনিভাবে ফোর্সকে মোতায়েন করা, সেটা কিন্তু এটার এগেইনস্টে বলছে, সেটাকে বিদ্রোহিত বলছে, এবং হিউম্যান রাইটস গ্রুপস এটা বলছে, ঠিক আছে? এবং বর্তমানে কিন্তু সেখানে কোনো ইন্টারনেট পরিষেবা নেই। আমাদের কিন্তু রিলেটিভ রয়েছে, তো সেখানে তার সাথে ইন্টারনেটে আমি দেখছি যে ইন্টারনেটে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তো বর্তমানে ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ রয়েছে। তো দেখুন, প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে আমার মনে হয় না কোনো হেল্প হবে, কোনো এটা সুরাহা হবে, ঠিক আছে? সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাপী কিন্তু এটা খবর ছড়িয়ে পড়েছে এবং সবাই জানতেও পেরেছে। তো ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কোনো লাভ নেই। প্রশাসনকে সজাগ হতে হবে যে আলোচনার মাধ্যমে প্রবলেমকে সলিউশন করা। এবং যেহেতু বর্তমানে রিসেন্টলি সরকার গঠন হয়ে এসেছে, বাংলাদেশেও জানুয়ারি মাসে 2024-এ ইলেকশন হয়েছে, এবং শেখ হাসিনা থার্ড টার্মের যত সম্ভব প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার গঠন করেছেন। তো তারও বোঝা উচিত যে বিরোধী পার্টির যেন এর থেকে সুযোগ না নিয়ে নেয়। এখানে বারবার দেখা যাচ্ছে যে ছাত্ররা রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে। দেখো, রাজাকার তোমরা যে স্লোগান দিচ্ছ, রাজাকাররা কিন্তু এখানে আমি যেটুকু ইনফরমেশন থেকে জানলাম যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, জেনোসাইড হয়েছিল স্বাধীনতার পূর্বে, তো সেই সময় কিন্তু এই যে রাজাকার তারাই কিন্তু পাকিস্তানি ফোর্সদের সাথে যুক্ত হয়ে জেনোসাইড করেছিল। তো আমার মনে হয় না তাদের সমর্থন নিয়ে কোনো সলিউশন হবে। আলটিমেটলি পরবর্তীতে দেখা যাবে যে তোমরা যদি তাদেরকে সমর্থন করো, পরবর্তী ইলেকশনে তারা আসলে পরে দেখা যাবে দেশ হয়তো পাকিস্তানের প্রো পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানের অত্যাচার আবার হয়তো চালু হতে পারে। তো তোমরাও সিদ্ধান্ত নাও কার সমর্থন নিয়ে করবে, তোমরা তোমার নিজেদের মতন করে আন্দোলন করো, ঠিক কিনা? এটাই আমার মনে হয়। ভারতীয় লোক যারা, অবশ্যই তোমাদের ইন্টারনাল কি ব্যাপার রয়েছে সেটা তো আমরা এখান থেকে জানতে পারবো না, আমরা নিউজ পারপাসে জানতে পারবো। তো ছাত্ররা কেন বিক্ষোভ দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে যে অনেক বাংলাদেশি শিক্ষার্থী সরকারের অর্ধেকেরও বেশি সিভিল কোটা সংরক্ষণকারী কোটা ব্যবস্থার অবসানের দাবি করছে। সিভিল কোটা বলতে সেই যে কোটা, মুক্তিযোদ্ধাদের কোটা, সেই কোটাকে পুরোপুরি অবসানের জন্য আন্দোলন করছে। নির্দিষ্ট গ্রুপের জন্য পরিষেবা প্রদান করা যে সেটা তারা পছন্দ করছে না। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা যে প্রবীণ সৈনিকদের আত্মীয় স্বজন রয়েছে তাদের 30% সংরক্ষিত করা হয় এখনো পর্যন্ত। সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত যে মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে। তাদের বক্তব্য এটাই, যা জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি সফলভাবে অনেক কিছু থেকে স্বাধীনতা অর্জন করেছে। এটা তারা স্বীকার করছে যে হ্যাঁ, তাদের অবশ্যই যে মুক্তিযোদ্ধা তাদের অবদান ছিল দেশ স্বাধীনতার পেছনে, তারা কিন্তু সেটা অস্বীকার করছে না।
এবং দেশের সমসাময়িক রাজনৈতিক অভিজাতদের অনেকেই সেই প্রজন্মের সাথে সম্পর্কিত, যার মধ্যে প্রধানমন্ত্রী হাসিনাও রয়েছেন, শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ মুজিবুর রহমান যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও সেই প্রজন্মেরই ব্যক্তি এবং আধুনিক বাংলাদেশের ব্যাপকভাবে স্বীকৃত প্রতিষ্ঠাতা, যিনি 1975 সালে নিহত হন। 1975 সালে কিন্তু শেখ মুজিবুর রহমানকে কিন্তু হত্যা করা হয় গুলি করে, এবং তার সেই সময় কিন্তু শেখ হাসিনা জার্মানিতে ছিলেন, সেই কারণে কিন্তু তিনি এখনো আছেন এবং পরবর্তীতে কিন্তু ভারতে তিনি ঠাঁই ছিলেন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ হাসিনা ব্যক্তি সেরকম সেই রকম যে মর্মে খারাপ সেরকমটা বলবো না। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তিনি যথেষ্ট ভালো করছেন, কিন্তু দেশের ভেতরে এই যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, সেটাকে কিন্তু তাদের কন্ট্রোল করা উচিত, না হলে কিন্তু তার শাসন বেশি দিন থাকবে না। কেননা ছাত্ররা যেরকম করছে, তাদের গার্জিয়ানরা কিন্তু পরবর্তীতে দেখা যাবে এই সরকার বিমুখ হবে। কিন্তু অল্টারনেট যে সরকার আসবে সেটাও যে খুব সুবিধার হবে সেটাও না, কিন্তু তারা কিন্তু প্রো পাকিস্তান হবে। প্রো পাকিস্তান মানে সারা পাকিস্তানের কথা মতন চলার মতন টেন্ডেন্সি তাদের থাকবে, এবং সেটা আরো অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে কিন্তু ভাবার বিষয় রয়েছে। তো বর্তমান সরকারের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত, ছাত্রদেরকে নিয়ে এসে আলোচনায় বসা উচিত। সংরক্ষিত ভূমিকা গুলি, চাকরি, নিরাপত্তা এবং উচ্চতর বেতনের সাথে যুক্ত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন যে কোটা ব্যবস্থা বৈষম্যমূলক এবং সুবিধাজনক হাসিনা ক্ষমতাশীল আওয়ামী লীগের যে সদস্য রয়েছে তাদের জন্য। ঠিক আছে, এটা যে কোটা ব্যবস্থা বর্তমানে এটা বৈষম্যই নিয়ে আসছে, তাদের দাবি এটাই। এ গভর্নমেন্ট জব ইজ এ রিয়েলি গুড অপরচুনিটি। দেখো, প্রত্যেকটা দেশের একজন ছাত্র তার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশেও কিন্তু ভারতের মতনই অবস্থা, সেখানে গভর্নমেন্ট জবের অবস্থা খুবই খারাপ। বর্তমানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রালের থেকেও দেখা যাচ্ছে সেই মর্মে কিন্তু পোস্ট ছাড়ছে না, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ছাত্রের সংখ্যা প্রচুর। তো সেখানে একজন মারুফ খান, বাংলাদেশের একজন যে ছাত্র, তিনি কিন্তু 29 বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। তিনি একটা কথা বলেছেন যে 600 থেকে 700টি গভর্নমেন্ট জবস কোঠার জন্য প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ পিপল মানে ছাত্র সেখানে আবেদন করে, এবং সেখানে যার মধ্যে প্রায় 56% কোটাতেই চলে যায়। 56% কোটাতেই চলে যায়, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। মাত্র 44%, যেটা মাত্র 600 থেকে 700টি আসনের জন্য মাত্র 44% সাধারণ ছাত্র সুযোগ পায় সেই এক্সামে লড়ার জন্য, এক্সামে বসার জন্য। ঠিক আছে, তো মানে বসার বলতে তারাই সিলেক্ট হয়। বসে তো তোমার 5 থেকে 6 লাখ পর্যন্ত। তারা সে কিন্তু এটা একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে মারুফ খান গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো গভর্নমেন্ট জব একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দেশে। দেখা যায় যে চীনেও কিন্তু, চীন এত ডেভেলপ একটা দেশ, সেখানে কিন্তু গভর্নমেন্ট জব পায় 28% লোক গভর্নমেন্ট জবের উপর ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট জবের উপর নির্ভরশীল। ঠিক আছে, তোমরা যদি এটা দেখতে পারো, যে গুগলে সার্চ করলে, আমি দিতে ভুলে গেছি, আমি ভাবছিলাম ভেবেছিলাম যদি পারি আমি দিয়ে দেবো পাশে, ঠিক আছে, এডিটিং এর সময়। তো পার্সেন্টেজ তোমরা দেখতে পারবে যে চীনের পার্সেন্টেজ কিন্তু ভারতের থেকে অনেক বেশি, বাংলাদেশে তো অনেক কম, ভারতের থেকে অনেক বেশি। ভারতের জনসংখ্যা তো বর্তমানে চীনের থেকেও বেশি, কিন্তু চীনের কিন্তু গভর্নমেন্ট জব 28% লোক এখনো গভর্নমেন্ট জবের উপর ডিপেন্ডেন্ট। তো এটা একটা ভাবার বিষয় রয়েছে। ঠিক আছে, এবং এখানে কম্পিটিশন চলে আসছে, এবং আমাদের মতন দেশ যে প্রাইভেটাইজেশনের উপর ঝুঁকছে, বাংলাদেশের মতন দেশ যারা ডেভেলপিং কান্ট্রি, তারা কিন্তু তাদের এই রকম দেশে কিন্তু দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট জবের সংখ্যা খুবই কম যাচ্ছে, ফলে বেকারত্বের সংখ্যাও বাড়ছে। যেহেতু প্রাইভেট জবে সেরকম একটা সিকিউরিটি নেই, দেখা যায় যে তাদের ওভারটাইম করার পরেও সপ্তাহে একাধিক দিন ওভারটাইম করতে হয়, যেখানে তাদের কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই কম হয়ে যায়, এবং কাজের যে পারফরমেন্স সেটাও কিন্তু অনেকটাই পুয়ার হয়ে যায়, সেখানে দেখলে দেখা যায়। তো প্রাইভেট জবের ক্ষেত্রে সেই কিন্তু ফিটা পাওয়া যায় না, যেটা গভর্নমেন্ট জবে পাওয়া যায়, এবং গভর্নমেন্ট জবে প্রত্যেকের একটা সিকিউরিটি থাকে। ঠিক আছে, তো ড্রাইভিং দি অ্যাঙ্গার হাই আনএমপ্লয়মেন্ট লেভেল ইন দি কান্ট্রি, দেশের মধ্যে যে বেকারত্বের সংখ্যা সেটা ক্রমশই বাড়ছে, স্পেশালি অ্যামং দি ইয়াং পিপলের মধ্যে। বাংলাদেশ একটি স্ট্রং ইকোনমিক গ্রোথ করেছে হাসিনার সময়, এটা কিন্তু স্বীকার করার অবকাশ রাখে না। হাসিনার শাসনকালে কিন্তু বাংলাদেশে ইকোনমি গ্রোথ হচ্ছিল, কিন্তু
বর্তমানে যে করোনার পরবর্তী সময় সেটা কিন্তু শেষের দিকে, সেটা আর হচ্ছে না অ্যাজ দি ওয়ার্ল্ড ব্যাংক তথ্য অনুযায়ী। লেটেস্ট ওভারভিউ ইন লোকালিটি হ্যাজ ওয়াইডেন্ড অ্যান্ড আরবান এরিয়ার তথ্য অনুযায়ী বলা হচ্ছে ইন দি নেশন 170 মিলিয়ন পিপল, 170 মিলিয়ন লোক রয়েছে, সেখানে কিন্তু 30 মিলিয়ন আর নট ওয়ার্ক অ্যান্ড অর এডুকেশন, যারা এডুকেশনের সাথেও যুক্ত নয় এবং কাজের সাথেও যুক্ত নয় 30 মিলিয়ন লোক রয়েছে, এটাই বলা হচ্ছে। 2018 সালে এই কোটা সিস্টেম স্ক্র্যাপ করে দিয়েছিল শেখ হাসিনা, যেটা আমরা তোমাদেরকে প্রথমেই বললাম, এবং সেটা কিন্তু পরবর্তীতে আবার এই 2024-এ সেখানকার যে উচ্চ আদালত তারা কিন্তু সুপ্রিম কোর্ট তারা কিন্তু বলেছে যে 10ই জুলাই সেটাকে পুনরায় নিয়ে আসতে, এবং তার পরবর্তীতে কিন্তু এই আন্দোলন চালু হয়। ক্রিটিক্স অ্যান্ড প্রোটেস্ট সে দি কোটা সিস্টেম ক্রিয়েটস টু টায়ার বাংলাদেশ হোয়ার পলিটিক্যালি কানেক্টেড এলিজ বেনিফিট বাই দেয়ার বার্থ। তো এটা বলছে যে দেশের মধ্যে একটি দুটি দেশ, দেশের ভেতরে দুটি দেশের সৃষ্টি করছে, একটি কোটা, একটি সাধারণ ছাত্ররা। তো এরকম একটা বৈষম্য তৈরি হচ্ছে। তো এখানে এটাই বলেছে, দ্য ফ্রিডম ফাইটার্স হ্যাভ স্যাক্রিফাইস লট ফর দি নেশন, এটা বলার অবকাশ রাখে না, এটাই বলেছে। ফর দি রিজন দিস কোটা ওয়াজ এ লজিক্যাল থিং ইন দি পাস্ট, অতীতে এটা কিন্তু লজিক্যাল থিং ছিল, এবং সেটা বলছে কে, যারা প্রোটেস্ট করছে তাদের মধ্যেই অনেকেরই বক্তব্য। কিন্তু দেয়ার হ্যাভ বিন এ লিস্ট 2 জেনারেশন আফটার দ্যাট নাউডেজ দি কোটা হ্যাজ রাদার বিকাম এ ফর্ম অফ ডিসক্রিমিনেশন। কিন্তু দুই জেনারেশন চলে যাওয়ার পরেও এই কোটা ব্যবস্থা যখন চলে সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন নিয়ে আসে, এটা কালচারাল প্রপোর্শনকেও বিঘ্নিত করে, ঠিক আছে, এটাই বলছে, এবং দেশের মধ্যে একটা বৈষম্যতা তৈরি করছে, এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এই কারণে কিন্তু তৈরি হয়েছে, এটাই কিন্তু বলা হচ্ছে, এবং এটা কিন্তু ছাত্রদের যারা প্রোটেস্ট করছে তাদেরই বক্তব্য। সরকার কি বলছে? সরকারের বক্তব্য হচ্ছে, দেখো জানুয়ারির যে নির্বাচন সেখানে টানা চতুর্থ মেয়াদ, সরি আমি তৃতীয় মেয়াদের কথা বলেছি, চতুর্থ মেয়াদে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে এই বিক্ষোভগুলি এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যে তার সরকার গঠন হয়েছে তার পরবর্তীতে এই প্রথম কিন্তু বিক্ষোভ, এবং বিরোধী দল সে যেগুলোকে প্রধান বিরোধী দল বর্জন করেছিল, তারা যা বলেছিল তার প্রতিবাদে তাদের দলগুলোর উপর ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে, এরকম কথা বলছে। হাসিনা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে, তিনি তার একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, এবং বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষার কথা বলা হয়েছে, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট আবারও এই রায় নিয়ে কিন্তু ভাববেন, এবং এই রায়ের জন্য তিনি বলেছেন যে ছাত্রদেরকে অপেক্ষা করতে, তারা যেন অবিচল না হয় এবং আশা না হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাসিনা কথাই বলেন। আমি বিশেষ করে সবাইকে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি, তো এটা বলেছেন। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তারা হতাশ হবেন না। হাসিনা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এটাই বলেছেন, কিন্তু তাকে রাজাকার বলে অভিহিত করে প্রতিবাদকারীদের ক্ষোভ জাগিয়ে তোলার অভিযোগ আনা হয়েছে, এবং সে অভিযোগকারীদের বক্তব্য হচ্ছে অভিযোগকারীদেরকে তিনি রাজাকার বলেছেন। রাজাকার অর্থাৎ রাজাকার যারা পাকিস্তানি সমর্থক, পাকিস্তানের সমর্থন করে সে সময় 71-এর সময় জেনোসাইড করেছিলেন, গণহত্যা করেছিল, তো তাদেরকে রাজাকার বলা হচ্ছে। এবং সেখানে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধের সময় যে পাকিস্তানিরা সেই বাহিনীর সাথে কথিতভাবে সহযোগিতা করেছিল, তাদের সাথে কিন্তু তাদেরকে তুলনা করছেন, এবং সেটা আপত্তিকর, এবং শেখ হাসিনার কাছে তারা দাবি করেছেন যে তিনি যেন ক্ষমা চান তাদের কাছে। তো এখানে একটা কন্ট্রোভার্সি রয়েছে, এবং আমি যতটা ভিডিও দেখেছি ছাত্রছাত্রীরা এই রাজাকার বলে কিন্তু প্রোটেস্ট করছিল, তো তাদেরও এটা ভাবার বিষয় রয়েছে, তারা যেন ভুল স্টেপ না নেয়, ঠিক আছে, অ্যাগ্রেসিভ স্টেপ না নেয়। এবং বিদেশের থেকে কি আসছে, ইউএস বলেছে যে কন্টিনিউইং দ্য মনিটর, তারা এই রিপোর্ট এবং ভায়োলেন্সের যে রিপোর্ট সেটা মনিটর করছে, এবং ঢাকার চারিদিকে যেটা হচ্ছে, দেখো এটা কিন্তু পূর্বে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, এবং তার পরবর্তীতে কিন্তু সেটা ক্রমশই সমগ্র দেশ, বাংলাদেশ সমগ্র দেশে চলেছে, এবং দেখা গেছে যে দেশের বাইরেও যারা বাংলাদেশি পড়ুয়া অন্যান্য দেশে পাঠরত অবস্থায় রয়েছে, তারাও কিন্তু সেখানে তাদের মতন করে আন্দোলন করার চেষ্টা করছে, এবং দেশের ভেতরে যারা অ্যাক্টর রয়েছে, ফুটবলার রয়েছে, তারাও কিন্তু তাদের যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোটেস্ট করার চেষ্টা করছে যে এই যে গণহত্যা, ছাত্রদেরকে মারা, সেটা কিন্তু কোনোভাবেই
মানার নয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি আর এসেন্সিয়াল বিল্ডিং ব্লকড টু এনি থ্রাইভস ডেমোক্রেসি। তো গণতান্ত্রিক দেশে বলা হচ্ছে এই যে ফায়ার, এই হত্যা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার করে সিদ্ধান্তে আসার কথাই বলা হচ্ছে। অ্যান্ড উই কন্ডেমড দি রিসেন্ট অ্যাক্টস ভায়োলেন্স ইন দি বাংলাদেশ। বাংলাদেশের যে রিসেন্ট অ্যাক্ট হচ্ছে ভায়োলেন্সে, সেটাই বলেছে। ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস কল্ড ফর restraint on all sides and urged the government to investigate all acts of violence, এবং ইনভেস্টিগেশনের জন্য দাবি করেছেন গুতেরেস, অ্যান্টোনিও গুতেরেস, সেক্রেটারি জেনারেল ইউএনের। ইউনাইটেড নেশন থেকে কিন্তু এটা আদেশ রয়েছে যে তারা যেন বাংলাদেশকে বলেছে তারা যেন এটা তদন্ত করেন। অ্যাকর্ডিং টু ইউএন স্পোকসপারসন স্টিফেন ডুজারিক, দি সেক্রেটারি জেনারেল এনকারেজ দি মিনিংফুল অ্যান্ড কন্ট্রাকটিভ পার্টিসিপেশন অফ ইউথ to address the ongoing challenges in the Bangladesh. Violence can never be the solution. তো একটাই কথা বলবো যে এখানে সেটাই বলা হয়েছে যে ভায়োলেন্স কোনোভাবে সলিউশন নয়। ছাত্রদেরও বলছি তোমরা ভায়োলেন্স করো না, সরকারি সম্পত্তি পাবলিক প্রপার্টিকে ধ্বংস করো না, তোমরা আন্দোলন করো। অবশ্যই আন্দোলনকে সবাই সমর্থন করবে, এবং সরকারকেও বলছি এই যে ছাত্ররা রয়েছে তারা আন্দোলন করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, আপনারা তাদেরকে ডেকে নিয়ে এসে একটা আলোচনা ব্যবস্থা করুন। অবশ্যই তারা আসবে, আশা করা যায়। এবং যদি সে মনে হয় আপনাদের বিরোধী দলের কোনো নেতারা এদেরকে উস্কানোর চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করুন, যাতে তারা ছাত্ররা যেন বেপথে না হয়। এবং ছাত্রদেরকে বলবো তোমাদের সাথে অবশ্যই সবাই রয়েছে, তোমরা ভালোভাবে বুদ্ধি করে এই প্রোটেস্ট গুলো করো, ঠিক আছে? কারো ক্ষতি যেন না হয়। তোমরা আন্দোলন করছো অবশ্যই ভালো, সবার জন্য করছো, কোটাকে অবশ্য আবার এটাও এরকম হতে পারে। আমার একটা ব্যক্তিগত একটা সলিউশন যে দেখো মুক্তিযোদ্ধাদেরও পুরোপুরি একটা বাদ দিয়ে দিলে তাদের মধ্যেও একটা বিতৃষ্ণা চলে আসবে। তো সেখানে 50-50 হয়তো হতে পারে। 30% যেটা ছিল সেখানে 15% জেনারেলে চলে গেলে পরে একটা ব্যালেন্সে আসবে, সেটা 50% বা 10% হতে পারে। এরকম সরকারের একটা কিন্তু সিদ্ধান্তে আসা উচিত, সেটা বৈঠকের মাধ্যমে, ঠিক আছে? মুক্তিযোদ্ধাদের কিছু সদস্যদের নিয়ে, ছাত্রদের সদস্যদের নিয়ে, এবং সরকারের বর্তমান যে সরকারের সদস্যরা রয়েছে, গভর্নমেন্টের যে মন্ত্রক রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করে বড় বড় যারা ডিসিশন মেকার রয়েছে তাদেরকে নিয়ে বসা উচিত, করে ডিসিশন করা উচিত। এবং আশা করা যায় এইভাবে করলে সলভ হওয়া সম্ভব, ঠিক আছে? তো সেই আন্দোলনের মধ্যে গুলি চালানোটা কোনোভাবেই সলিউশন বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে ব্যাপার, তো এই হচ্ছে টপিক। তো বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে একটু সরগরম চলছে, একটু বলতে ভালোই চলছে। 39 জন ইতিমধ্যে 39 জন ছাত্র ইতিমধ্যে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এটা মোটেই ভালো খবর নয়, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খারাপ খবর। তো বাংলাদেশের সরকারকে বারবার বলবো আপনারা সজাগ হন এইসব ব্যাপারে, পুলিশদেরকে ফায়ার করতে নিষেধ করুন। অবশ্যই সেটা টিয়ার গ্যাস ছুটতে পারে, ওয়াটার কামান ব্যবহার করতে পারে, লাঠিচার্জ করতে পারে, কিন্তু ফায়ারটা করতে পারবে না। একজন প্রাণ চলে গেলে পরে কিন্তু সেটা ভরপাই করা কিন্তু খুবই কঠিন, সেটা কোনোদিনই সম্ভব নয়। একজন মায়ের কোল খালি হয়ে যাওয়া। আপনারা ইনভেস্টিগেট করুন, কারা বেআইনিভাবে ভাঙচুর করছে তাদেরকে নিয়ে ইনভেস্টিগেট করার চেষ্টা করুন, এবং সাধারণ ছাত্রছাত্রীরা যেন এর থেকে সেফ থাকে। ছাত্রছাত্রীদেরকে বলবো, আমি বারবার বলছি, অ্যাওয়্যার করে দিচ্ছি, তারা যেন সজাগ হয়। আন্দোলন করো, ভালোভাবে আন্দোলন করো, আন্দোলনে আমি চাবো সফল হও। তো এটাই ছিল আজকের টপিক আলোচনা। তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম সবাইকে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আরো যদি কিছু আপডেট পরবর্তীতে আসে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত এরকম এতটুকুই রয়েছে। আর যেহেতু বাংলাদেশে বর্তমানে নেট পরিষেবা, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ, তো সেখানে যোগাযোগ মাধ্যম কিন্তু অনেকটা পুয়ার হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।